ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে স্যাংশন দিয়ে সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যুক্তরাষ্ট্র, যা আল জাজিরায় প্রকাশিত হয়েছে। ইরানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ইসমাইল বাঘাই যে কথাটা বলেছেন, সেটাকে শুধু ইরানের রাজনৈতিক অভিযোগ হিসেবে দেখলে ভুল হবে। এই কথার সত্যতা রয়েছে। আজ আমরা সেই সত্যতা খোঁজার চেষ্টা করব। সত্যিই কি বল এখন ইরানের কোর্টে, নাকি এটা রাজনৈতিক হুঙ্কার? এ বিষয়টা বুঝতে হলে প্রথমে জানতে হবে স্যাংশন কয় ধরনের হয়। এক ধরনের স্যাংশন আমেরিকা শুধু ইরানের কোনো কোম্পানি, ব্যাংক বা সরকারের উপর নিষেধাজ্ঞা দেয়, সেটা এক ধরনের দ্বিপাক্ষীয় চাপ। আর দ্বিতীয় ধরনের স্যাংশন হলো ইরানের সঙ্গে ব্যবসা করলে তৃতীয় দেশের কোম্পানি, ব্যাংক বা ব্যবসায়ীও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। তখন ব্যাপারটা আর ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যুক্তরাষ্ট্র নিজেই এ ধরনের সেকেন্ডারি স্যাংশনের কথা বলেছে। এমনকি মার্কিন ট্রেজারি চীনা ব্যাংকগুলোকে ইরানি অর্থ লেনদেনের বিষয়ে সতর্ক করেছে। ধরুন, চীনের একটি রিফাইনারি ইরান থেকে তেল কিনছে। ইরানের তেল যদি অন্য উৎসের তুলনায় কম দামে পাওয়া যায়, তাহলে চীনা কোম্পানির জন্য সেটা স্বাভাবিক ব্যবসায়িক সিদ্ধান্ত। কিন্তু ওয়াশিংটন যদি বলে এই তেল কিনলে চীনা কোম্পানি বা ব্যাংক মার্কিন বাজার ও আর্থিক ব্যবস্থায় সমস্যায় পড়বে, তাহলে চীনের একটি স্বাধীন বাণিজ্যিক সিদ্ধান্তের উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রভাব পড়ে যাচ্ছে। বাস্তবে ইরানের সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ৮০% বেশি চীনে যায়। আর মার্কিন চাপ বাড়ার পর চীনের শানডংয়ের কিছু রিফাইনারি বিকল্প তেল খুঁজতে বাধ্য হচ্ছে। এবার হিসাবটা আরও বড় করে দেখুন। চীন ইরানের তেল কম কিনলে তাকে অন্য দেশ থেকে তেল কিনতে হবে। অন্য দেশ থেকে চাহিদা বাড়লে সেই বাজারে দাম ও সরবরাহের উপর চাপ পড়ে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, উৎপাদন খরচ বাড়ে, শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রায় গিয়ে এর প্রভাব পড়ে। ইতিমধ্যে ইরানকে ঘিরে মার্কিন চাপ ও হরমুজে জাহাজ চলাচলের ব্যাঘাতের কারণে তেলের দাম বাড়ার খবর এসেছে। শুধু তেল নয়, একই সমস্যা ব্যাংকিংয়েও। একটি ভারতীয়, চীনা বা তুর্কি ব্যাংক ইরানের কোনো বৈধ ব্যবসায়িক লেনদেন করলো, কিন্তু সেই লেনদেনের কারণে যদি মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হয়, তাহলে ব্যাংকটি নিজের ব্যবসা বাঁচাতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হতে পারে। অর্থাৎ আমেরিকা শুধু নিজের সঙ্গে ইরানের সম্পর্ক নির্ধারণ করছে না, তৃতীয় দেশের একটি প্রতিষ্ঠান কার সঙ্গে ব্যবসা করবে সেটার উপর বাস্তব চাপ তৈরি করছে। এখানেই বাঘাইয়ের বক্তব্যের সবচেয়ে শক্ত জায়গা। অন্য দেশের উপর মার্কিন কর্তৃত্ব বিস্তারের সমস্যা হিসেবে দেখছেন, তার বাস্তব ভিত্তিও আছে। ২২ আগস্টের বক্তব্যে তিনি সেকেন্ডারি স্যাংশনের আন্তর্জাতিক আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। এখন কেউ বলতে পারেন, আমেরিকার তো নিজের বাজার ও ডলারের উপর অধিকার আছে, তারা চাইলেই তাদের বাজারে প্রবেশের শর্ত ঠিক করতেই পারে। কথাটা ঠিক, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন সেই অর্থনৈতিক শক্তি ব্যবহার করে অন্য দেশের সঙ্গে তৃতীয় কোনো দেশের বৈধ বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করা হয়। কারণ চীন, ভারত, তুরস্ক বা অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক তাদের নিজস্ব অর্থনৈতিক ও জাতীয় স্বার্থের অংশ। সেই সিদ্ধান্ত যদি ওয়াশিংটনের নিষেধাজ্ঞার ভয় দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে বিরোধটা স্বাভাবিকভাবেই আমেরিকা ও ওই দেশগুলোর মধ্যে তৈরি হবে। তাই বাঘাইয়ের বক্তব্যে সত্যতা রয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এ কারণেই বিষয়টা শুধু ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, এটা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে। এবার আসি বর্তমান বাস্তবতায়। চলমান ইরান আমেরিকা যুদ্ধে ইরানের কৌশলগত বিজয় হয়েছে বলেই মনে করছে বিশ্লেষকরা। বিভিন্নভাবে তা প্রমাণিত হয়েছে। ইরানের যুদ্ধ কৌশল ও শক্তি প্রদর্শনে বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে। চলমান যুদ্ধের মাঝেও ড্রোন সহ সমরাস্ত্র উৎপাদন চলমান রেখেছে। ট্রাম্পের মনোবল ভেঙে দিতে সক্ষম হয়েছে ইরান, এবং ইতিমধ্যে পরমাণু অস্ত্রেরও সফল পরীক্ষা চালিয়েছে। সব মিলিয়ে ইরানের বৃহস্পতি এখন তুঙ্গে। সারা বিশ্বে জয় জয়কার। দখলদার ইসরায়েল আর আধুনিক উপনিবেশ শাসক ও বিশ্ব মোড়ল আমেরিকার হাত থেকে মুসলিম জনতা মুক্তি চায়। তাই অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি রাজনৈতিক ও নৈতিক স্বার্থের কারণে অনেক দেশেরই আমেরিকার বিপক্ষে অস্ত্র ধরার সম্ভাবনা রয়েছে।
তার মধ্যে আমেরিকার চিরশত্রু উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের মতো পরাক্রমশালী দেশগুলো তো আছেই। সুতরাং আমেরিকা যে ট্রাম্পের নেতৃত্বে ধীরে ধীরে খাদের কিনারার দিকে ধাবিত হচ্ছে, সে কথা সহজেই অনুমান করা যায়। দর্শক, আপনার কি মনে হয় আমেরিকার এই অপশাসন আর কতদিন চলবে?